এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়, দেখতে এলাকার বড় ডন মনে হয়, কিন্তু তা সত্ত্বেও সে মাত্র কয়েকশো টাকার বেতনে চাকরি করতে একটা ক্যাশ ভ্যান সিকিউরিটি কোম্পানিতে পৌঁছে যায়। ওখানে ফিটনেস টেস্টের সময় প্যাট্রিক নিজের আসল শক্তি লুকানোর জন্য ইচ্ছে করে নিশানা মিস করে দেয়। সে এমন নাটক করে যেন তার দ্বারা ভারী ওজন তোলাই যাচ্ছে না। এমনকি সবচেয়ে সহজ ড্রাইভিং টেস্টেও সে এমনভাবে গাড়ি চালায় যেন সে কিছুই জানে না। শেষমেশ সে মাত্র ৭০ নম্বর পেয়ে কোনো মতে টেনে টুনে টেস্ট পাস করে। এইভাবে সে সফলতার সাথে সিকিউরিটি কোম্পানিতে কাজ পেয়ে যায়। কিন্তু ভাই, এই কাজটাও এত সহজ নয়। এখানে বছরে ২০০০ বারেরও বেশি ব্যাংক লুট হয়, মানে প্রতি সপ্তাহে প্রায় ১৪ বার ডাকাতি। সহজ কথায় বলতে গেলে প্রতিদিন কোনো না কোনো ব্যাংক ডাকাতদের মুখোমুখি হয়। আর ঠিক এমনটাই ঘটে যেদিন প্যাট্রিকের প্রথম ডিউটি ছিল, সেদিনই তাদের পালা পড়ে যায় ডাকাতদের সাথে। হঠাৎ একটা পিকআপ ট্রাক তাদের সামনে এসে রাস্তা আটকে দেয়। গুন্ডারা ক্যাশ ভ্যানের ক্যাপ্টেনকে গাড়ি থেকে বাইরে টেনে বের করে এবং কিছু না বলেই তাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়, আর সব ক্যাশ দিয়ে দেওয়ার হুমকি দেয়। পাশে বসা ড্রাইভার ভয়ে খুব বাজেভাবে কাঁপছিল, তার গাড়ি থেকে বাইরে বেরোনোর সাহসই হচ্ছিল না। কিন্তু প্যাট্রিক একদম শান্তভাবে বলে যে সে সব সামলে নেবে। তারপর সে গুন্ডাদের কথা মতো ভ্যানের পেছনের দরজা খোলে আর সব ক্যাশ পেছনের গাড়িতে ছুঁড়ে ফেলে দেয়। এরই মাঝে সে ইচ্ছে করে নোটের একটা ব্যাগ মাটিতে ফেলে দেয়। লুটেরাদের গ্যাং লিডার সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতে তাকে গালাগালি করতে শুরু করে, যদি বেশি চালাকি করিস তবে তোর পার্টনারকে গুলি করে দেব। তারপর সে নিজের লোকেদের মাটিতে পড়ে থাকা ব্যাগটা তুলতে বলে, তুই কি অন্ধ নাকি রে হারামজাদা? প্যাট্রিক বলে, মাফ করে দিস বন্ধু। আর সে হঠাৎ ক্ষিপ্রতার সাথে হামলা করে এবং তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। এটা দেখে লুটেরারা ঘাবড়ে যায় আর পালাতেই থাকে। প্যাট্রিক খুব শান্ত মাথায় তাদের পেছনে যায় এবং সুযোগ বুঝে সরাসরি গুন্ডার হাঁটুতে গুলি মেরে দেয়। কিন্তু ভাই, কে জানতো যে এই লুটেরা এত একগুয়ে বেরোবে। সে পড়ে যায় না, বরং নিজের জখম পা টেনে টেনে পালাতেই থাকে। প্যাট্রিক আবার সঠিক সুযোগ দেখে আর একটা গুলি মেরে তাকে মাটিতে শুইয়ে দেয়। পেছন থেকে আসতে থাকা তার সঙ্গীরা এইসব দেখে ফেলেছিল। দুজনে প্যাট্রিকের এমন চমৎকার নিশানা দেখে এতটাই অবাক হয়ে গিয়েছিল যে তাদের মুখ হা হয়ে যায়। কিন্তু প্যাট্রিক তাদের পাত্তা দেয় না, বাইরে গিয়ে এক এক করে লুটেরাদের মুখোশ সরাতে থাকে। সে এমনটা এই জন্যই করছিল যাতে নিজের ছেলেকে খুন করা হত্যাকারীকে খুঁজে বের করতে পারে। ৫ মাস আগে প্যাট্রিক আর তার ছেলে গাড়ি করে সুপারমার্কেটে যাচ্ছিল। রাস্তায় ছেলের ইচ্ছে হয় রাস্তার ধারে পাওয়া প্যানকেক খাওয়ার। প্যাট্রিক গাড়ি সাইডে দাঁড় করায় আর নিজের অর্ডারের অপেক্ষা করছিল। অন্যদিকে তার ছেলের সাথে এক বড় কাণ্ড হয়ে গেল। প্যাট্রিক দেখে যে কিছু লোক রাস্তা মেরামতের বাহানায় একটা ক্যাশ ভ্যানকে আটকে দিয়েছে। তারপর একটা জেসিবি দিয়ে ভ্যানের পেছনের চাকা তুলে দেয়, কাটার মেশিন দিয়ে দরজা কেটে ফেলে আর ভেতরে একটা স্টান গ্রেনেড ছুড়ে দেয়। এরপর লুটেরারা বন্দুকের জোরে সবাইকে গাড়ি থেকে নিচে নামায় আর সব ক্যাশ ট্রান্সফার করে নেয়। কিন্তু যখন লুট প্রায় শেষ হতে চলেছিল, লুটেরারা দেখে যে প্যাট্রিকের ছেলে এসব নিজের চোখে দেখছে। তারা সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে আর তাড়াতাড়ি গাড়ি থেকে নিচে নামতে বলে। বেচারা বাচ্চাটা এত ভয় পেয়ে গিয়েছিল যে সে তাড়াতাড়ি নিজের বাবাকে ফোন লাগায়, কিন্তু বাবার ফোন ব্যস্ত ছিল। ডাকাতকে বন্দুক তাক করে থাকতে দেখে সে কোনো চালাকি করেনি আর চুপচাপ গাড়ি থেকে নেমে মাটিতে শুয়ে পড়ে। এমনিতে তাকে শুধু ডাকাতদের লুটপাট করে চলে যাওয়ার অপেক্ষা করতে হতো আর সে বেঁচে যেত। কিন্তু একজন সিকিউরিটি গার্ড ডাকাতদের সাথে লড়াই করতে চেয়েছিল। এক বয়স্ক কৃষ্ণাঙ্গ সঙ্গী তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু সেই গার্ড হঠাৎ ঘোরে একটা ধারালো ছুরি বের করে আর সরাসরি শত্রুর উপর হামলা করে দেয়। এক আঘাতেই সে তাকে ফেলে দেয়। যখন সেই বয়স্ক কৃষ্ণাঙ্গ লোকটা তাকে বাঁচাতে যায়, তখন সেও বাঁচতে পারেনি। এইসব দেখে প্যাট্রিকের ছেলে নিজেকে আটকে রাখতে পারেনি আর সে লুকিয়ে এক ঝলক দেখে নেয়। সে দেখে ফেলে যে একজন ডাকাত নিজের মুখোশ সরিয়ে রেখেছে। সেই ডাকাতের মনে হয় যে তার পরিচয় ফাঁস হয়ে যাবে, তাই সে নিজের বন্দুক বের করে এবং সরাসরি গুলি চালিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে। প্যাট্রিক প্যানকেক নিয়ে ফেরত আসতেই ঠিক এই দৃশ্যটাই দেখে। সে পাগলের মতো নিজের ছেলের দিকে ছুটে যায়, কিন্তু গুন্ডাটা তার কাঁধে গুলি মেরে দেয় আর সে ওখানেই মাটিতে পড়ে যায়। সে কষ্ট সহ্য করে, কিন্তু নিজের ছেলেকে যে মেরেছে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। সেই লুটেরার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে সে কোন লোকের সাথে পাঙ্গা নিয়েছে আর তার উপর কত বড় বিপদ আসতে চলেছে। কিছুদিন পর যখন প্যাট্রিকের হাসপাতালে জ্ঞান ফেরে এবং সে নিজের ছেলের মৃত্যুর খবর পায়, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। সে কসম খায় যে সে নিজের ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য সেই হত্যাকারীকে নিজের হাতে মারবে। তার বউও তাকে খোঁটা দেয় যে সে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি আর তার থেকে ডিভোর্স চেয়ে নেয়। প্যাট্রিক কোনো সাফাই দেয়নি, কারণ সে নিজেকেও ক্ষমা করতে পারছিল না। ৩ ঘন্টা পর প্যাট্রিক নিজের গাড়ি নিয়ে একটা বিল্ডিংয়ের ছাদে পৌঁছায়। ওখানে সিআইএর এক বড় অফিসারের সাথে তার দেখা হয়। সেই অফিসার নিজের পকেট থেকে একটা চিরকুট বের করে প্যাট্রিককে দেয়। সেই চিরকুটে ওই খতরনাক অপরাধীদের নাম ছিল যাদের আইনও ধরতে পারেনি। প্যাট্রিক সেই অফিসারকে ভরসা দেয় যে যে কাজ সে ২০ বছরে করতে পারেনি সে সেটা মাত্র ২ সপ্তাহে খতম করে দেবে। প্যাট্রিকের কথা শুনে অফিসার হেসে সম্মতি জানায়। বাড়ি ফিরে প্যাট্রিক সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে বিশ্বস্ত লোকেদের ডাকে আর হুকুম দেয় যে কোনো মূল্যে সেই খুনিকে খুঁজে বের করো। কিছুদিনের মধ্যেই তার লোকেরা ওই লিস্টে থাকা সব লোককে ওপরে পাঠিয়ে দেয়। এমনকি সেই সব লোকদেরও ছাড়েনি যাদের সেই হত্যাকারীর সাথে সামান্য
সামান্যতম কোনো কানেকশন থাকতে পারত। কিন্তু ভাই, তার লোকেরা যতই তল্লাশি করুক না কেন, তারা সেই খুনির কোনো হদিশ পায়নি। প্যাট্রিক বুঝে যায় যে সামনের জন কোনো সাধারণ লুটেরা নয়, নিশ্চিতভাবে তার কোনো বড় ব্যাকগ্রাউন্ড আছে। সপ্তাহের পর সপ্তাহ একটানা লোকেদের মারা আর জিজ্ঞাসাবাদ করার কারণে তার লোক লাওবাই এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে তার দাড়ি পেকে সাদা হয়ে যায়। এইভাবে উদ্দেশ্যহীনভাবে হাত পা ছোড়া বন্ধ করতে একজন মহিলা প্যাট্রিককে তার প্ল্যান বদলাতে বলে। ভাবার মতো বিষয় ছিল যে ওই লোকেরা ক্যাশ ভ্যান লুট করে কোনো সূত্র না রেখে গায়েব কিভাবে হয়ে গেল। নিশ্চয়ই কোম্পানির ভেতরে তাদের নিজেদের কোনো লোক মিশেছিল। এই কারণেই প্যাট্রিক নিজের পরিচয় বদলায় আর একজন সিকিউরিটি গার্ডের চাকরি করতে ক্যাশ কোম্পানিতে চলে আসে। আর টেস্টে সে নিজের স্কোর এই জন্যই কম রেখেছিল যাতে কেউ তাকে সন্দেহ না করে। চাকরি পাওয়ার পর যখন কারো নজর ছিল না, সে লুকিয়ে নিজের মোবাইল দিয়ে তার সাথে কাজ করা লোকেদের আইডি কার্ডের ছবি তুলে নেয়। এক রাতে প্যাট্রিক সরাসরি তার সাথে কাজ করা ডানার বাড়ি পৌঁছে যায়, কারণ তদন্তে সে জানতে পেরেছিল যে ডানার অ্যাকাউন্টে কোথাও থেকে মোটা টাকা এসেছে। তার পুরো সন্দেহ ছিল যে এই টাকা ভেতরের খবর দেওয়ার বদলে পাওয়া গেছে। তাই সে ডানার থেকে সত্যি উগরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তো ডানার মনে হয়েছিল যে প্যাট্রিক এমনি দেখা করতে এসেছে, কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে প্যাট্রিক সরাসরি বন্দুক বের করে নেবে। ডানা বলে, না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি তোমাকে সব বলছি, দাঁড়াও। তখন ডানা বুঝতে পারে যে প্যাট্রিক কোনো ইয়ার্কি করছে না। সে ভয়ে ভয়ে সত্যিটা বলে দেয় যে এই টাকা কোথা থেকে এসেছে। আসলে এই টাকা কেউ একজন কোম্পানিতে ফেলে গিয়েছিল আর সে জাস্ট লোভের মাথায় এসে ওটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে। ডাকাতদের সাথে তার কোনো লেনদেন ছিল না। ডানা বলে যে সে লোভী নিশ্চয়ই, কিন্তু টাকার জন্য কারোর প্রাণ নিতে পারে না। প্যাট্রিক আপাতত তার কথা মেনে নেয়, কারণ ডানার বাবা মা তখনও প্যাট্রিকের লোকেদের কবজায় ছিল, তাই সে মিথ্যে বলার সাহস করতে পারত না। এবার শোন সেই রহস্যময় ডাকাতদের গল্প। তারা আসলে রিটায়ার হয়ে যাওয়া ফৌজিদের একটা টিম ছিল। তাদের বস ছিল বিলি নামের এক সার্জেন্ট। এই লোকেরা বছরের পর বছর দেশের জন্য নিজেদের প্রাণ বাজি রেখেছিল, আর রিটায়ার হওয়ার পর তারা ছোটখাটো আর খাটনির চাকরি করতে চাইছিল না। তাই তারা গ্যাং বানিয়ে ক্যাশ ভ্যান লুট করা শুরু করে দেয়। নিজেদের প্রথম ডাকাতিতেই তারা 10 লাখের বেশি কামিয়ে নেয়। যদিও মাঝের লোকটা বেশ ভালোই কমিশন খেয়েছিল, তাও তাদের হাতে যে টাকা এসেছিল তা যে কোনো চাকরির উপার্জনের চেয়ে অনেক বেশি ছিল। এই টাকার নেশা লেগে যাওয়ার পর তারা এটাকেই নিজেদের ফুল টাইম কাজ বানিয়ে নেয়। তারা সেই টাকা দিয়ে নিজেদের সব অস্ত্র একদম লেটেস্ট করে নেয়। এইবার তাদের টার্গেট ছিল সরাসরি সিকিউরিটি কোম্পানির মেইন গোডাউন। তাদের প্ল্যান ছিল যে এটা একটা বড় ডাকাতি করবে আর তারপর চিরকালের মতো রিটায়ার হয়ে যাবে। এর জন্য তারা আবার ট্রান্সপোর্ট কোম্পানির নিজেদের ভেতরের লোকের সাথে সেটিং করে নেয়। অন্যদিকে প্যাট্রিক কিভাবে ডাকাতদের মেরেছে এই খবর পুরো কোম্পানিতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুলিশও ঘটনার তদন্ত করতে এসে ধমকায়। সুপারভাইজার ভাবে যে এই বাহানায় প্যাট্রিককে চাকরি থেকে বের করে দেবে, কিন্তু বসের ভাবনা আলাদা ছিল। সে প্যাট্রিকের বাহাদুরির খুব প্রশংসা করে এবং তাকে প্রমোশন আর স্যালারি বাড়ানোরও প্রতিশ্রুতি দেয়। একদিন প্যাট্রিক আবার ডিউটিতে ছিল, আর কপালক্রমে তাদের চক্কর আবার ডাকাতির সাথে পড়ে যায়। সে দেখে যে ডাকাতরা সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র বের করে নিয়েছে। সামনের জন গাড়িতে গ্যাস ছেড়ে দেয়। গাড়ির ভেতরে বসা লোকেদের দম আটকে আসতে থাকে এবং তারা বাধ্য হয়ে গাড়ি থেকে বাইরে চলে আসে। কিন্তু যখন প্যাট্রিক নিজের নাক আর মুখ ঢেকে ধীরে ধীরে গাড়ি থেকে বাইরে বেরোয়, তখন যে ডাকাতরা এতক্ষণ হাওয়ায় উঠছিল তার মুখ দেখেই তাদের পিলে চমকে যায়। 2 সেকেন্ডের মধ্যে সব ডাকাত লেজ গুটিয়ে এমন পাড়ায় যে তাদের আর কোনো হদিশ পাওয়া যায়নি। এই সব দেখে তো ক্যাপ্টেনের তো মাথা পুরো ফাঁকা হয়ে যায়। সে বুঝতে পেরে যায় যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই টেকো লোকটা কোনো সাধারণ বান্দা নয়। ফিরে গিয়ে সে কোম্পানির বড় বাবুদের এই কথা জানায়, আর তারা প্যাট্রিককে তদন্ত করার জন্য FBI এর এজেন্ট ডেকে পাঠায়। তারা প্যাট্রিককে যাই জিজ্ঞেস করে, প্যাট্রিক জাস্ট ওই মুখস্থ জবাব দেয় যে সে শুধু নিয়মের ঊর্ধ্বে গিয়ে কিছু করেনি, নিয়ম মতোই কাজ করেছে। তারপর এজেন্ট প্যাট্রিককে একটা ভিডিও দেখায়। প্যাট্রিকের একদম শান্ত মুখে হঠাৎ দুঃখের ছায়া দেখা যায়, কারণ স্ক্রিনে ঠিক সেই অলক্ষণে দিনটাই চলছিল যখন তার ছেলেকে মারা হয়েছিল। ক্যামেরার ফুটেজ খুব আবছা ছিল, তাই পুলিশ এখনও পর্যন্ত কাজের কোনো সূত্র পায়নি। প্যাট্রিকের মনে হয় যে সে তাদের কথার জালে বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু সে এটা জানত না যে পুলিশ তার আসল পরিচয় আগে থেকেই জেনে ফেলেছে। দেখতে দেখতে প্যাট্রিকের কোম্পানিতে কাজ করার 5 মাস কেটে যায়। একদিন সে আর তার ক্যাপ্টেন একটা ডিউটি শেষ করে কোম্পানিতে ফিরে আসছিল। তখনই ক্যাপ্টেন হঠাৎ এমন কিছু বলে যা শুনে প্যাট্রিকের হোশ উড়ে যায়। আমার বন্ধু, আমি ক্যাশ ট্রাক লুট করায় ওদের সাহায্য করেছি। যে গার্ডরা মারা গেছে সেটা দরকারি ছিল, কিন্তু ওই ছেলেটার মৃত্যু স্রেফ দুর্ভাগ্য। ক্যাপ্টেন শুধু এটাই স্বীকার করেনি যে সে ভেতরের লোক, বরং সে প্যাট্রিককে হুমকিও দেয় যেন সে গোডাউন লুট করায় ওদের সাহায্য করে। যদি প্যাট্রিক কথা না শোনে তবে সে খুব খতরনাকভাবে মারা পড়বে। আর সবচেয়ে বড় কথা, তাদের গোডাউন লুটের প্ল্যানটা আজকেই ছিল। প্যাট্রিক জানত যে এখন পাঙ্গা নেওয়ার সঠিক সময় নয়, তাই সে দেখানোর জন্য হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয়।
অবশেষে এত কষ্ট করে এই ডাকাতদের অবধি পৌঁছানোর সুযোগ মিলেছিল। প্যাট্রিক এদের হাতছাড়া কিভাবে করত। সে দেখে যে ক্যাপ্টেন প্রথমে গাড়ির লোকেশন আর ক্যামেরা বন্ধ করে দিল এবং তারপর গাড়িটাকে সরাসরি একটা বেসমেন্টে ঢুকিয়ে দিল। কন্ট্রোল রুমের লোকেদের সন্দেহ হয় যে গাড়িতে কিছু গড়বড় আছে, কিন্তু ক্যাপ্টেন বাহানা দিয়ে দেয় যে ক্যামেরার সিস্টেম খারাপ হয়ে গেছে আর ওটা ঠিক করতে সময় লাগবে। টেনশনের কোনো কারণ নেই বেস, আমি এক্ষুনি রিপেয়ার করছি। যেহেতু তাদের গাড়িতে কোনো ক্যাশ ছিল না, তাই হেডকোয়ার্টারের লোকেরা বেশি জিজ্ঞাসাবাদ করেনি। তখনই একটা ছোট গাড়ি আচমকা ভেতরে আসে আর ওখান থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত কিছু ডাকাত নেমে পড়ে। তারা সবার আগে প্যাট্রিককে গান পয়েন্টে নেয় আর তারপর সবাই মিলে ক্যাশ ভ্যানের পেছনের কামরাটায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন গাড়িটাকে আবার কোম্পানির বেসে নিয়ে যায় আর চেকিং বাঁচিয়ে সরাসরি গোডাউনের ভেতরে ঢুকে পড়ে। যখন কারোর নজর ছিল না, তারা দ্রুত কামরা থেকে বাইরে বেরোয় আর পলক ফেলার আগেই সবাইকে নিজেদের কবজায় নিয়ে নেয়। প্যাট্রিককে বন্দি বানিয়ে ক্যাশের দিকে নিয়ে যাওয়া হয়। সুপারভাইজার এতটাই ভয় পেয়ে যায় যে সে সবাইকে কোনো বাধা দিতে বারণ করে দেয়। নিজেদের গান বের করো, নিচে রাখো আর আমার দিকে ছুঁড়ে দাও হারামজাদারা। সব পুলিশকর্মী নিজেদের অস্ত্র ফেলে দেয়। অন্যদিকে ডাকাতরা ক্যাপ্টেনকে গান পয়েন্টে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগোয়। ওখানে বসা পুলিশকর্মী তখন টাইম পাস করছিল। সে ঘুরে তাকায় তো দেখে ডাকাতি চলছে আর গুন্ডারা তাকে দরজা খোলার হুমকি দিচ্ছে। পুলিশকর্মীটি সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্মের আওয়াজ শুনতেই সবাই একদম অ্যালার্ট হয়ে যায় আর অস্ত্র বের করে মারমুখী হয়ে ওঠে। অন্যদিকে গুন্ডারা ক্যাপ্টেনকে জান থেকে মেরে ফেলার হুমকি দিয়ে পুলিশকর্মীকে কন্ট্রোল রুম খুলতে বলে। দরজা খোলো, নইলে ও আমাকে মেরে ফেলবে। তারা বেশ কিছুক্ষণ ধরে গুলি চালায়, কিন্তু ডাকাতদের বালও বাঁকা হয়নি, কারণ তারা আগে থেকেই মোটা বুলেটপ্রুফ জ্যাকেট পরে এসেছিল। একজন লোক দরজা খোলে আর আচমকা এক মস্ত বড় বিস্ফোরণ হয়। নিজেদের খতরনাক অস্ত্রের জোরে ডাকাতরা কিছু মিনিটের মধ্যেই সব পুলিশকর্মীকে মেরে ফেলে। এখন পুরো গোডাউন তাদের কবজায় ছিল। তারা সরাসরি গিয়ে মেন গেটের বোতাম টিপে দেয় আর বাইরে দাঁড়িয়ে থাকা নিজেদের সার্জেন্টকেও ভেতরে ডেকে নেয়। তারপর তারা নিজেদের প্ল্যান অনুযায়ী নোটের বান্ডিল বাঁধতে শুরু করে। নোটের তাড়াগুলো ব্যাগে ঠাসা হচ্ছিল আর বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা সেগুলো গাড়িতে লোড করছিল। কিন্তু যখন তাদের মনে হচ্ছিল যে সবকিছু একদম মাখনের মতো চলছে, তখনই হঠাৎ এক গার্ড তাদের ওপর হামলা করে বসে। তার চালানো দুটো গুলি সফলভাবে ডাকাতদের ধ্যান ভটকিয়ে দেয়। আর এটাই ছিল সেই সুযোগ যার জন্য প্যাট্রিক চাতক পাখির মতো অপেক্ষা করছিল। প্যাট্রিক বিদ্যুতের গতিতে ঘোরে। একজন ডাকাতকে আছাড় মেরে লাথি কষায় আর তার গলাটা ততক্ষণ চেপে ধরে রাখে যতক্ষণ না সে শান্ত হয়ে যায়। এরপর প্যাট্রিক এক এক করে তাদের মুখোশ সরিয়ে চেক করা শুরু করে। যখন সে দেখে যে এটা সেই লোক নয় যাকে সে খুঁজছে, তখন সে তাড়াতাড়ি নিজের সঙ্গীদের দড়ি খুলতে যায় আর তাদের কোথাও লুকিয়ে পড়তে বলে। দূরে দাঁড়িয়ে থাকা অস্ত্রশস্ত্রে সজ্জিত শত্রুদের দেখে প্যাট্রিক চিন্তায় পড়ে যায় যে এদের সাথে মোকাবিলা কিভাবে করা যায়। তখনই তার নজর মাটিতে পড়ে। ওখানে একটা পুরো সেট পড়ে আছে, এমন একটা মুখোশ যাতে কেউ চিনতে না পারে যে কে আছে, আর একটা জাদরে বুলেট প্রুফ জ্যাকেট। তারপর আর কি, সে সরাসরি জামাকাপড় বদলে নিজেকে একজন ডাকাতের বেশে সাজিয়ে নেয়। তারপর সে বুক ফুলিয়ে একজন ডাকাতের কাছে যায়, তার মাথায় বন্দুক ঠেকায় আর তাকে নিজের মুখোশ খোলার হুমকি দেয়। যখন সে জানতে পারে যে এও সেই খুনি নয়, তখন প্যাট্রিক সরাসরি ট্রিগার চেপে দেয়। গুলির বিকট আওয়াজে বাকি ডাকাতরা চৌকান্না হয়ে ওঠে, কিন্তু প্যাট্রিক বিন্দুমাত্র ঘাবড়ায় না। সে ঘুরে নিজের ফোনটা সামনের পকেটে লুকিয়ে ফেলে, কিন্তু সে এটা জানে না যে একজন ডাকাত তাকে ক্যামেরায় দেখে নিয়েছে। ক্যান অন্যদিকে একজন পুলিশকর্মীকে ঠিক একজন ডাকাতে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে দুটো গুলি দাগে, কিন্তু তখনই এক জোরদার বিস্ফোরণ হয় আর সেই পুলিশকর্মীটি ওখানেই ঘটনাস্থলে শহীদ হয়ে যান। প্যাট্রিক দ্রুত বাইরে বেরোয়, কিন্তু অজান্তেই তার একটা গুলি লেগে যায়। ভাগ্য ভালো যে সে ওই বুলেটপ্রুফ গিয়ারটা পরে এসেছে। সে সঙ্গে সঙ্গে ট্রিগার চাপে, মাত্র একটা গুলি মারে আর তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে দপ করে ধরে ফেলে। প্যাট্রিকের আন্দাজ ছিল না যে এই বান্দার গায়ে এত জোর থাকবে। ধস্তাধস্তির মধ্যে প্যাট্রিকের উরুতে ভুলবশত একটা গুলি লেগে যায়। সে এক ঝটকায় শত্রুর হাত মুচড়ে দেয় আর তার গলায় নিশানা করে, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। প্যাট্রিক দারুণ ক্ষিপ্রতা দেখায়, ডাকাতের দিকে নিজের খঞ্জরটা বের করে আর শত্রু ওখানেই ঢলে পড়ে। পরিস্থিতি বিগড়াতে দেখে ডাকাতরা ডাকাতির প্ল্যান মাঝপথেই ছেড়ে দিতে চায়। অন্যদিকে একজন খাটো মতন কৃষ্ণাঙ্গ সঙ্গী আগেই ব্যাকআপের জন্য ফোন ঘুরিয়ে দিয়েছে আর ভারী সংখ্যায় সোয়াট টিম রাস্তার মধ্যেই আছে। তারা তখন মাত্র কয়েকটা গুলি চালিয়েছে, এরই মধ্যে সেই গাদ্দার ক্যাপ্টেন হঠাৎ তাদের কাছে চলে আসে। সেও ব্যাকআপ দেওয়ার নাটক করে আর তাদের থেকে একটা পিস্তল চেয়ে নেয়। অন্যদিকে জখম ডাকাতরা ওখান থেকে কেটে পড়ার প্ল্যান করছে। তখনই প্যাট্রিক সরাসরি একটা ভারী বন্দুক তোলে আর ওই লোকেদের ওপর অন্ধাধুন ফায়ারিং শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যে সবগুলি শেষ হয়ে গেলে সে সঙ্গে সঙ্গে নতুন ম্যাগাজিন লাগায় আর অবশেষে সেই বুড়ো কৃষ্ণাঙ্গ লোকটাকে সফলভাবে মেরে ফেলে।
কিন্তু সে যেমনই সামনে আরও গুলি চালাতে যাবে, ক্যাপ্টেন হঠাৎ পেছন থেকে তার ওপর হামলা করে বসে। ক্যাপ্টেন প্যাট্রিককে গুলি মেরে ফেলে দেয়, কিন্তু সে এখানেই থামে না। সে নিজের ওই সঙ্গীদেরও ধোঁকা দিতে থাকে, যারা এখনও পর্যন্ত সত্যিটা জানে না। সব সঙ্গীকে খতম করার পর সে তাড়াতাড়ি সব নোট গাড়িতে লোড করে আর তারপর ক্যাশ ভ্যান ছুটিয়ে দ্রুত গোডাউন থেকে বেরিয়ে যায়। প্যাট্রিকের জন্য সবচেয়ে বেশি হতাশাজনক বিষয় এটাই যে সে আরও একবার নিজের ছেলের হত্যাকারীকে নিজের চোখের সামনে থেকে পালিয়ে যেতে দেখে। গোডাউন থেকে বাইরে বেরোতেই ডাকাতরা গেটে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে জোরে ধাক্কা মারে, আর তারপর শুরু হয় পুলিশ আর ডাকাতদের মধ্যে এক খতরনাক রেস। জানারই তারা শহরের কত গলি ঘোরে। শেষমেশ তারা গাড়িটাকে আগে থেকে তৈরি রাখা একটা বিল্ডিংয়ের ভেতর ঢুকিয়ে দেয়, আর পেছনে আসতে থাকা পুলিশকে আটকানোর জন্য তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। এখন তাদের যত দ্রুত সম্ভব ক্যাশ ট্রান্সফার করতে হবে। 7 জনের গ্যাং থেকে এখন মাত্র 3 জন বেঁচে আছে, আর তাদের মধ্যে একজনের বিলির গলায় গুলি লেগেছে এবং সে প্রায় মরতে বসেছে। প্যাট্রিকের ছেলেকে গুলি করা সেই লম্বা চুলো লোকটার মাথায় আচমকা সব টাকা একা হাতানো লোভ চলে আসে। সে প্রথমে ক্যাপ্টেনকে বলে ক্যাশ ভেতরে নিয়ে যেতে, আর নিজে বিলিকে সাহায্য করার নাটক করতে পেছনে ফিরে আসে। বিলিও বুঝে যায় যে এর নিয়তে খুঁত আছে, তাই বিলি দ্রুত নিজের পিস্তল বের করে, কিন্তু ওই লম্বা চুলো লোকটা তার চেয়েও এক কদম আগে বেরিয়ে যায়। সে বন্দুক কেড়ে নেয়, দূরে ছুঁড়ে ফেলে, নিজের খঞ্জর বের করে আর এক ঝটকায় নিজের বসেরই কাজ খতম করে দেয়। এরপর সে একদম শান্ত হয়ে ক্যাপ্টেনের কাছে যায় আর বলে যে বেশি রক্তক্ষরণের কারণে বিলি মারা গেছে। ক্যাপ্টেনের শুনে কিছুটা অবাক লাগলেও সে বেশি সন্দেহ করে না। আসলে একজন লোক কম মানে এখন সে আরও বেশি টাকা পাবে। এরপর দুজনে সব টাকা একটা বাইকে লোড করে আর গোডাউনের একটা গোপন সুড়ঙ্গ দিয়ে সেফ জোনে চলে আসে। ওখানে তারা সব ক্যাশ আগে থেকে রেডি রাখা একটা ছোট গাড়িতে ভরে ফেলে। কিন্তু যেমনই ওই লম্বা চুলো লোকটা দরজা খোলার জন্য এগোয়, ক্যাপ্টেন সুযোগ বুঝে নিজের পকেট থেকে পিস্তল বের করে নেয়। কিন্তু ফল কি হয়? যেমনই ক্যাপ্টেন ঘোরে, লম্বা চুলো লোকটা আবারও তার চেয়ে এক কদম আগে বেরিয়ে যায় আর পলক না ফেলে ট্রিগার চেপে দেয়। এখন এই পুরো 16 কোটি টাকা শুধু তার একার হয়ে গেছে। শুধু এটাই জানা নেই যে সে এই হারামের কামাইয়ের মজা কতদিন লুটতে পারবে। বাড়ি ফিরে লম্বা চুলো লোকটা সবার আগে উদযাপনের জন্য নিজের জন্য একটা 82 সালের দামি মদের প্যাক বানায়, আর তারপর ভাবতে শুরু করে যে এত টাকা সে কিভাবে খরচ করবে। হঠাৎ সে ফোন বাজার আওয়াজ শুনতে পায়। সে এই দিক ওদিক তাকিয়ে বুঝতে পারে যে সামনের ব্যাগে একটা ফোন রাখা আছে। সে ফোনটা চেক করতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে, তুই ফোনটা তুলবি না? যখন সে সাহস জুটিয়ে নিজেকে স্বাভাবিক করে আর পেছনে ঘুরে তাকায়, তখন সে অবাক হয়ে যায়। জানা নেই কখন থেকে একটা লোক তার পেছনে বসে আছে। তার মনে হয় প্যাট্রিক টাকার জন্য এসেছে, তাই সে ওই কোটি অঙ্কের টাকা আধা আধি ভাগ করে নেওয়ার অফার দেয়। কিন্তু প্যাট্রিকের টাকার ওপর কোনো লোভ নেই। সে ওই লম্বা চুলো লোকটার দিকে একটা ফাইল ছুঁড়ে দেয় আর ওটা খোলার ইশারা করে। এই ফাইলে প্যাট্রিকের ছেলের ময়না তদন্তের রিপোর্ট আছে। যখন সেই লম্বা চুলো লোকটা ফাইলের ভেতরের ছবিগুলো দেখে, তখন গিয়ে সে বুঝতে পারে যে এবার তার খেলা পুরোপুরি খতম। সে বলে, আসলে কি চাস তুই? এত লম্বা অপেক্ষার পর অবশেষে সে নিজের হাতেই নিজের ছেলের প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু প্রতিশোধ পূরণ হওয়ার পরেও কি তার ছেলে আর কোনোদিন ফিরে আসতে পারবে? প্যাট্রিক নিজে চিরকালের জন্য সেই অলক্ষণের দিনের স্মৃতিতে বন্দী হয়ে যায়, যেদিন সে নিজের সব কিছু হারিয়ে ফেলেছিল।